হিড়োর থেকে চাইবি পর, বর্ণ সে সাপের পর। নমস্কার, সকলকে আরও একবার জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন। নতুন বছরের শুরুতেই আপনাদের জন্য রয়েছে নতুন চমক, গ্রাম বাংলার ভূত ভূতুম সিরিজ। প্রত্যেক মাসের শেষ শুক্রবার আপনাদের জন্য থাকবে এই সিরিজের একটি করে গ্রাম বাংলার ভূত ভূতুমের গল্প। আজ আপনারা শুনবেন গ্রাম বাংলার ভূত ভূতুম সিরিজের প্রথম নিবেদন, সুমঙ্গল পণ্ডিতের লেখা হেড়ো। ছোট বউ, বলি বাসনপত্রগুলো পুকুরে গিয়ে ধুয়ে মেজে তারপর কিন্তু শুতে যেও। বুড়ি শাশুড়ির খ্যানখ্যানে গলার আওয়াজে যেন সম্বিত ফিরল শিখার। এতক্ষণ ধরে সে কলের পুতুলের মতো জল টিপে দিচ্ছিল তার অসুস্থ যা রেখাকে। এবার সে বুঝল আজকের রাতের মতো এই কাজটা তাকেই করতে হবে, রোজ যে কাজটা রেখা করত। কিন্তু এই অন্ধকারের মধ্যে শুধু একটা তেলের কুপি হাতে পুকুর ঘাটে যাওয়া, ভাবতেই কেমন যেন গাটা ছমছম করে উঠল তার। এই গল্প আজকের নয়, আজ থেকে প্রায় 40-50 বছর আগে, যখন সন্ধ্যা হলেই কলকাতার আলোকোজ্জ্বল রাস্তাঘাট ঝুপ করে লোডশেডিংয়ের প্রভাবে পড়ে এক অন্ধকার নগরীতে পরিণত হতো। ঠিক তখনকার সময় শহর থেকে অনেক দূরে এক অজ পাড়াগাঁয়ের অবস্থা সহজেই অনুমেয়। সন্ধ্যা হতে না হতেই কূপকূপে অন্ধকারে ভরে যায় চারপাশ। ঘরে ঘরে জ্বলে ওঠে লণ্ঠনের আলো, কিন্তু সেই দিগন্ত বিস্তৃত অন্ধকারের সাম্রাজ্যে এই সামান্য আলোর আর কতটাই বা ক্ষমতা। তাই লণ্ঠনটার চারপাশের সামান্য অংশটুকু বাদ দিলে বাকি পুরো গ্রামটাই ডুবে থাকে এক অতল অন্ধকারের গহ্বরে। যেন এক অন্ধকার রাক্ষস সন্ধ্যা হলেই গিলে খায় গোটা গ্রামটাকে। নামে এই অদ্ভুত মিল থাকার সাথে সাথে দুই জায়ের মিলও হয়ে গিয়েছিল প্রথম দিন থেকেই। যেদিন প্রথম বিয়ে হয়ে শিখা তার গ্রামে শ্বশুরবাড়িতে এসেছিল, যা নয় যেন দিদির মতো তাকে অভ্যর্থনা করে এই সংসারে হাত ধরে টেনে এনেছিল রেখা। শহরেই জন্ম এবং শহরেই বেড়ে ওঠা শিখার এই গ্রামের শ্বশুরবাড়ি তার একদম পছন্দ হয়নি। কিন্তু শ্বশুরমশাই তার বাবাকে এটা বলে আশ্বস্ত করেছিলেন যে তার ছোট ছেলে রমেন এখন কলকাতার মেসে থেকে চাকরি করে। খুব তাড়াতাড়ি সেখানে একটা ঘর দেখে শিখাকে নিয়ে উঠে যাবে। তাই 1.5 বছরের জন্য একটু কষ্ট মেয়ে করতেই পারে, এই ভরসায় শিখার বিয়ে গ্রামেই দিয়েছিলেন তার বাবা। এই 1-1.5 বছর সে স্বাচ্ছন্দ্যে বাপের বাড়িতেও। তখনকার সময়ে বিয়ে হওয়ার পরে মেয়ে বাপের বাড়িতে টানা থাকলে লোকলজ্জায় মুখ পোড়াতে হতো আর কি। সেই ঝুঁকি শিখার বাবা নেননি, মেয়েকে গ্রামের শ্বশুর বাড়িতেই পাঠিয়ে দিয়েছিলেন। বাবার উপরে এক বুক অভিমান নিয়েই স্বামীর ঘর করতে এই পণ্ডগ্রামে পা রেখেছিল শিখা। প্রথম প্রথম তো কথাই বলতো না কারোর সাথে, কিন্তু তারপরে ধীরে ধীরে রেখা তার মিষ্টি স্বভাবের গুণে মন জয় করে নিল শিখার। শহরের মেয়ে হলেও গ্রামের জীবন এমনি খুব একটা খারাপ লাগছিল না তার। যদিও নতুন মানুষ হওয়ার কারণে গ্রামের মানুষজনের সঙ্গে খুব একটা আলাপ পরিচয় তার, কিন্তু গ্রামের এই নির্মল পরিবেশ, দূষণহীন প্রকৃতি, মাঠ ঘাট ক্ষেত খামার তার মনকে মুগ্ধ করে রেখেছিল। তবে হ্যাঁ, সেটা দিনের বেলায়। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে উঠলে তাকে বাড়ির বাইরে বেরোতে দেওয়া হয়নি কখনো। কি যেন একটা গোপন রহস্য লুকিয়ে আছে মনে হয় এই গ্রামটাতে, যার জন্য সন্ধ্যার পরে গ্রামের পথে লোকের যাতায়াত খুবই কমে যায়।
নিশুতি রাতে গ্রামের পথ সম্পূর্ণ ফাঁকাই থাকে। সবে এসেছে বলে সে এত কিছু জিজ্ঞেস করেনি এখনো। ভেবেছিল সময়ের সাথে সাথে আপনা থেকেই সবটা জেনে যাবে। কিন্তু কাল থেকেই রেখার খুব জ্বর হয়েছে। এই জ্বর নিয়েই গতকাল সে খাওয়া দাওয়ার পরে বাসন ধোয়াধুয়ির কাজটা করেছিল। সে শিখাকে বুঝতেও দেয়নি নিজের কষ্টটা। কিন্তু আজ সন্ধ্যা থেকেই সে বিছানা নিয়েছে, ওঠার ক্ষমতা নেই। তাই শিখাকেই, কি গো ছোট বউ, তখন থেকে বলেই যাচ্ছি, কথা কি কানে যাচ্ছে না? বাসনটা ধুয়ে আনোগে দেখি বাছা, যাও। শাশুড়ির আওয়াজটা একদম পাশ থেকে আসতেই তাকালো শিখা। দরজার একদম সামনে এসে দাঁড়িয়েছে বুড়ি। অন্ধকারে মুখটা ভালো করে দেখা যাচ্ছে না বটে, তবে সেই মুখে যে রাগ আর বিরক্তি ফুটে উঠেছে সেটা বেশ বোঝা যাচ্ছে। এই বৃদ্ধা মহিলাকে প্রথম দিন থেকেই খুব একটা ভালো লাগেনি শিখার। সর্বক্ষণ যেন বিরক্তিতে মুখটা কুঁচকে রয়েছে। মাসুলভ মিষ্টতা বা নমনীয়তা বিন্দুমাত্র নেই। এর বদলে কেমন একটা শুকনো বাদুর চোষা চিমসে বুড়ির মতো ব্যাপার। শুকনো বাদুর চোষা চিমসে বুড়ি কথাটা মনে আসতেই ঠিক করে হেসে উঠল শিখা। ও মা, এই আবার দেখি হাসে। বলি, কাজটা কি আজ রাতে উদ্ধার হবে, নাকি আমাকেই যেতে হবে বাসনের পাজা ঘাড়ে করে? ক্যাট করে কথাগুলো শোনানো এনার খুব পছন্দের জিনিস। এটা শিখা কদিনের মধ্যেই বুঝে গেছে। তাই মাথার ঘোমটাটা সে টেনে বলল, না মা, আমিই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও বাছা যাও। আর একটা কথা শুনে রাখো, এরকম রাতের বেলা বাসন ধুতে আগে তো কখনো যাওনি, আলোটা নিয়ে যাও। আর একটা কথা মাথায় রেখো, পুকুরের জলে যদি কোনো হাঁড়িকে ভেসে ভেসে আসতে দেখো, ভুলেও কিন্তু সেটাকে ধরতে যেও নে। কেন মা? আর পুকুরে হাঁড়ি ভেসে ভেসে আসবেই বা কেন? মানে আগে কেউ যদি বাসন মাজতে গিয়ে ভুলে ফেলে আসে, তাহলে এক হতে পারে। কেন আসবে, কি আসবে, এসব কথায় অত কাজ নেই বাপু। যেটা মানা করলাম সেটা শোনো, যদি ভালো চাও তো। ও বড় বউ, বলি ওকে একটু শিখিয়ে পড়িয়ে দাওনি কিছু নাকি? বলনি কিছু? মশারির ভিতর থেকে ক্ষীণ দুর্বল কণ্ঠে রেখা বলল, আসলে সবে কদিন হলো তো এসেছে মা। এখন এসব বললে বাচ্চা মেয়ে কোথায় ভয় টয় পেয়ে যাবে ভেবে বলিনি আর। ভয়? শিখা অবাক হয়ে রেখার দিকে তাকালো। তার জ্বরে গরম হাতটা শিখার হাতের উপর রেখে সে চাপ দিল। চোখের ইশারায় বোঝাতে চাইল কিছু কথা আছে, শাশুড়িমা চলে গেলেই সেটা বলবে সে। বুড়ির কিন্তু যাওয়ার বিশেষ ইচ্ছা আছে বলে মনে হলো না। বরং শিখার কাছে এগিয়ে সে লণ্ঠনের আলোর সামনে নিজের শুকনো কুঁচকে যাওয়া মুখটাকে আরো বিকৃত করে চোখ দুটো বড় বড় করে সে বলে উঠল, ওই হাড়ি যদি ভুল করে ধরে ফেলো, তাহলে হিরো আসবে। রাম 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 রাম। হিরো? সেটা কি বস্তু আবার? আপনি যান মা, আমি ওকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাই দাওগে যাও, কিন্তু দেরি যেন না হয়। এটো বাসন কিন্তু রাখতে নেই বেশিক্ষণ। আর ওই এটো বাসনের মধ্যে কিন্তু ওই ভাতের হাঁড়িটাও রয়েছে, তাই হিরোর ভয় আছে এখনো। মনে আছে তো? কদিন আগে ওই বাগদি বাড়ির বুড়িটার কি অবস্থা হয়েছিল? রাত বিরেতে এসব ঝামেলা কে সইবে বাপু? বকবক করতে করতে বুড়ি চলে গেল। শিখা কিছু বলার আগেই তার মুখে হাত চাপা দিয়ে সে বলল, লক্ষ্মীটি ছোট, এখন কোনো প্রশ্ন করিস না। শুধু মা যেটা বলে গেলেন এটা মনে রাখিস। যখন বাসন ধুতে যাবি আলোটা সব সময় পাশে রাখবি। পুকুরের জলটা বাঁদিক করে বসবি আর হাত দিয়ে
জলের ছিটে দিবি বাসনের উপরে। প্রথমে গিয়ে কিন্তু ওই ভাতের হাঁড়িটা মেজে ধুয়ে ফেলবি, ভালো করে ধুবি, যেন ইঁটো না লেগে থাকে। ইঁটো থাকলেই আবার সে যাকগে। আর শোন, বাসন ধোবার সময় যদি পুকুরের জলে কোনো বাসন ভাসতে দেখিস, সেটা কিন্তু ধরতে যাবি না। কিন্তু দিদি, এর পিছনে রহস্যটা কি? কে এই হিরো? সেটা না জানলে তো আমার রাতে ঘুমই আসবে না। রাতের বেলা এসব কথা আলোচনা করতে নেই ছোট। কাল সকাল হোক, আমি একটু সুস্থ হই, তোকে সব খুলে বলবো। এখন যা, আর দেরি করিস না, যা। শুধু যে কথাগুলো বললাম মনে রাখবি কিন্তু। বাঁদিকে জল রেখে বসবি, ভুল যেন না হয়। আর বাসনে, বিশেষ করে হাঁড়িতে যেন ইঁটো না লেগে থাকে। আর একটা কথা, নতুন কোনো হাঁড়ি দেখলে তুই কিন্তু ছুঁতে যাবি না। পুকুর ধারে হেড়োর ত্রাস, ঝুলে হাড়ি হেড়োর গ্রাস। মনে এক রাশ প্রশ্ন নিয়েই এক হাতে বাসনের পাঁজা এবং অন্য হাতে তেলের কুপিটা নিয়ে পুকুরের দিকে এগোচ্ছিল শিখা। তার বর শহরে কাজে গেছে, না হলে সে সঙ্গে আসতে বলতো। এই একলা নিশুতি রাতে এইটুকু আলোই তার ভরসা। অন্য সময় হলে সে কখনোই যেতে চাইতো না, কিন্তু এখন আর উপায় নেই। না গেলে হয়তো রেখার ওপরেই চাপ বাড়াবে তার বুড়ি। এই কদিনেই রেখাকে নিজের মায়ের পেটের দিদির মতোই ভালোবেসে ফেলেছে সে। তাকে কষ্ট দিতে একদমই মন চায় না তার। পুকুরের একদম ধারে এসে আলোটা ঘুরিয়ে চারিদিকটা ভালো করে দেখে নিল সে। কেউই নেই সেখানে, কোনো আওয়াজ নেই এই চরাচরে। চারিদিক যেন থম মেরে। এই আলোর সীমারেখার বাইরে যে ঘাপটি মেরে রয়েছে অন্ধকার, তার দিকে একবার চেয়েই চোখ ফিরিয়ে নিল শিখা। না, ওদিকে বেশি দেখতে গেলে হয়তো ভয় চেপে বসবে মনে। তার থেকে যে কাজের জন্য আসা, সেই কাজটা বরং শুরু করা যাক। গুছিয়ে বসতে গিয়েই তার মনে পড়ল, দিদি বলে দিয়েছিল বাঁ দিকে জল থাকবে, কিন্তু এখানে বাঁ দিকে জল রাখতে গেলে পিছনে একটা বেশ ঘন কলমি লতার ঝোপ পড়ে যাচ্ছে। ঝোপে তো সাপ খোপ থাকা কিছু বিচিত্র নয়। রাতের অন্ধকারে ওদেরই তো রাজত্ব এইসব জায়গায়। ঝোপের ভিতরে কেমন একটা সর করে কিছু সরে যাওয়ার মতো আওয়াজ পেতেই ছিটকে সরে গেল সে। না বাবা, কাজ নেই। তার থেকে ডান দিকে জল রেখে বসি। অন্তত পক্ষে ঝোপ থেকে কিছু বেরিয়ে এলে দেখতে তো পাবো, পালিয়ে যাওয়ার সুবিধা হবে। নিয়ম আমার মাথায় থাক, আগে তো প্রাণটা বাঁচুক। ডান হাতে জল ছিটোতে ছিটোতে আপন মনে বাসন মাজছিল সে। শাশুড়ি মায়ের মুখে আত্মি বাড়ির যে বুড়ির কথা শুনছিলাম, সেই বিষয়টা কি জানতে হবে। তাড়াহুড়োতে ওঠার জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। কোথাও কর্কশ স্বরে একটা পেঁচা ডেকে উঠল। পুকুরের জলেও হঠাৎ করে কি যেন একটা হাওয়া খেলে গেল। বুকটা ছ্যাঁত করে উঠল তার। কেমন যেন একটা খারাপ অশুভ কিছুর লক্ষণ। যেন মনে হচ্ছে অন্ধকারের আড়াল থেকে চোখ মেলে কেউ তার দিকে এক দৃষ্টে দেখে চলেছে। সেই হিংস্র দৃষ্টি যেন ধারালো ছুরির মতো তার পিঠ ফালা ফালা করে দিচ্ছে। পিছনে ফিরে না তাকালেও পরিষ্কার সে অনুভব করতে পারছে তার পিঠ ফুঁড়ে যেন সেই অশুভ দৃষ্টি তার অন্তরাত্মাকে এক অশুভ সংকেত জানাচ্ছে। তাড়াতাড়ি কাজ ছেড়ে বাড়ি পালাতে পারলে বাঁচি। তার খেয়াল ছিল না
যে ভাতের হাঁড়িটা আগে মাজার কথা বলেছিল। হাঁড়িটা বাসনের পাঁজার একদম পিছন দিকে সে রেখে দিয়েছিল। কয়েকটি বাসন মাজার পরেই হাঁড়িটার দিকে হাত বাড়িয়ে সে দেখে সেটা তার জায়গায় নেই। এ কি আশ্চর্য, এখানেই তো ছিল হাঁড়িটা, গেল কোথায়? হারালে আবার বাড়িতে গিয়ে এক প্রস্ত কথা শুনতে হবে। কোথায় গেল? তারপরে সে এদিক ওদিক তাকিয়ে দেখে ওই তো পুকুরের জলে কি একটা ভাসছে না? মনে হয় ওটা গড়িয়ে জলে পড়ে গেছিল, তাই ভাসতে ভাসতে এদিক ওদিক যাচ্ছে। উফ, কপাল ভালো যে এখন ভাসতে ভাসতে আমার দিকেই আসছে। হাঁড়িটা কাছে আসছে আবার দূরে সরে যাচ্ছে, ঠিক হাতের নাগালে কিছুতেই পাচ্ছে না সেটাকে। শিখা শাপলার গাদার মধ্যে আটকে যাচ্ছে, আবার যেন নিজে থেকে ছাড়িয়ে নিচ্ছে। এরকম বেশ কিছুক্ষণ হওয়ার পরে সে একদম পুকুরের জলের কিনারে চলে গেল। এইবার ওটাকে তুলতেই হবে। হাঁড়িটা ভাসতে ভাসতে কাছে আসতেই খপ করে সেটাকে ধরে ফেলল সে। আর ঠিক তখনই একটা বিষয় খেয়াল হতেই তার মাথা থেকে পা পর্যন্ত একটা শিহরণ খেলে গেল। যে কোনো হাঁড়ি, সে মাটির হোক কি ধাতুর তৈরি হোক, তার চওড়া দিকটায় জলে ভাসে আর মুখটা থাকে জলের ওপরে। কিন্তু এই হাঁড়িটার মুখের দিকটা জলে ভাসছে আর তলার চওড়া দিকটা উপরে উঠে আছে, ঠিক যেন তার ভিতরে কারোর মাথা রয়েছে আর মাথা দিয়ে ঠেলে হাঁড়িটাকে ওপরে তুলে রেখেছে কেউ। স্পষ্ট অনুভব করা যাচ্ছে হাঁড়ির মধ্যে সেই মাথাটা। কিন্তু কার মাথা? কোনো জলজ প্রাণীর মাথা হওয়া সম্ভব তো নয়। ভয়ে ভয়ে হাতটা সরিয়ে নিল শিখা। এই হাঁড়ি তুলে আর কাজ নেই, কেমন যেন একটা বিপদের লক্ষণ দেখা যাচ্ছে। শাশুড়ি মা কি যেন বলেছিল না, কি যেন যে জলে ভাসতে থাকা হাঁড়ি ধরলে কি যেন আসবে। হিরো, হিরো আসবে, হিরো। নামটা মনে আসতেই বিকৃত গলার আওয়াজটা শুনে সে ভয় পেয়ে পেছনে ফিরল। ওটা কে দাঁড়িয়ে রয়েছে রাস্তায়? কোনো শাড়ি পরা মেয়ে মানুষ বলেই তো মনে হচ্ছে। না না, শুরু তো দাঁড়িয়ে নেই, পা টিপে টিপে আমার দিকেই তো এগিয়ে আসছে। পুকুরের ধারটা এতটাই অন্ধকার যে সামান্য তেলের কুপির আলোয় ভালো করে বোঝা যায় না, কিন্তু কাছে আসতেই মূর্তিটার মুখটা স্পষ্ট হয়ে উঠল। এ কি, কাকে দেখছি আমি? এই শাশুড়ি না? এই শাশুড়ি বুড়ি এত রাতে পুকুর ধারে কি করছেন? কি গো বৌমা, হাঁড়িটা কি কুয়াবে নাকি? তোলো ওটাকে, তোলো বলছি। হা করে দেখছো কি অমন করে? ভূত দেখেছো নাকি? কিন্তু মা, আপনি তো বারণ করেছিলেন। দেখো বাচ্চা, পরিষ্কার করে একটা কথা তোমায় বলছি আমি। তুমি বাপু শহরের মেয়ে, অনেক পয়সা তোমার বাপের, কিন্তু এখানে এসে আমাদের মতো গরিবের বাসনপত্র কি একটা একটা করে নষ্ট না করলেই হচ্ছে না তোমার? তোলো ওটাকে, শিগগির তোলো বলছি। এরপরে কি বা বলবে শিখা। হাত বাড়িয়ে হাঁড়িটাকে তুলতে গিয়ে আরেকবার শাশুড়ির দিকে চোখ চলে গেল। আচ্ছা, আলোতে মূর্তিটাকে কেমন যেন অদ্ভুত লম্বা লাগছে না? ওই বুড়ি কি এত লম্বা ছিল কখনো? আচ্ছা, মানুষের চোখে অন্ধকারে জ্বলে? এইটুকু আলোতেও বোঝা যাচ্ছে
যে তার চোখ কেমন জলজল করে চলছে, ঠিক যেন হিংস্র জানোয়ারদের মতো। মনে হচ্ছে কোনো নিশাচর জন্তু যেন শিকারের অপেক্ষায় ওত পেতে দাঁড়িয়ে রয়েছে। মুখটা ধুকপুক করে উঠল শিখার। তাও কোনো মতে হাত বাড়িয়ে সে হাঁড়িটাকে তুলে নিল। আর তুলতেই যে দৃশ্য তার চোখে পড়ল, তাতে তার হৃদস্পন্দন যেন মনে হলো বন্ধ হয়ে যাবে। হাঁড়িটার তলায় সত্যিই একটা মাথা ছিল, যে জন্য সেটা উঁচু হয়েছিল জলের এ কি, এ কি? এটা তো আমার শাশুড়ির মাথা। হিরো, নতুন বিয়ে করে গ্রামে এসেছ? হিরো দেখনি এখনো বৌমা? দেখে নাও, ভালো করে দেখে নাও। ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে শিখা চেয়ে দেখল, আগেই যেখানে তার শাশুড়ি দাঁড়িয়েছিল সেখানে আর কেউই নেই। শুধু গাছের মাথাগুলো ভয়ানকভাবে তুলছে, যেন মনে হচ্ছে কোনো প্রলয়ঙ্করী ঝড় আসতে চলেছে। দাঁতে দাঁত লেগে অজ্ঞান হয়ে আরেকটু হলেই পড়ে যাচ্ছিল শিখা। কিন্তু সে সাহসী মেয়ে, ছোটবেলা থেকেই ভয় ডর তেমন নেই তার। তাই জোর করে নিজেকে দাঁড় করিয়ে রাখল সে। তারপরে তাকিয়ে দেখল, কোথায় কি? কেউ কোথাও নেই। সেই অলৌকিক মাথাও কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে। নির্জন পুকুর পাড়ে শুধু সে একাকী দাঁড়িয়ে রয়েছে। কোনো মতে দৌড়ে দৌড়ে যখন সে বাড়ি ফিরল, তখনও তার বুকের থুকপুকানি কমেনি। বাড়ির সবাই ততক্ষণে শুয়ে পড়েছে, তাই তার মুখের অবস্থা দেখার মতো কেউ ছিল না। থাকলে হয়তো সে রাতে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো তাকে। বাসনপত্র রান্নাঘরে সাজিয়ে রেখে সোজা গিয়ে ঢুকলো রেখার ঘরে। অনেকগুলো প্রশ্ন মাথায় ভিড় করে জমে আছে তার। উত্তর না পাওয়া অবধি আজ রাতে তার ঘুম আসবে না। রেখা ঘুমোচ্ছিল। কপালে হাত দিয়ে সে দেখল জ্বরটা অনেকটাই কম, গাটা তেমন গরম নেই। এখন অসুস্থ মানুষটার ঘুম ভাঙিয়ে প্রশ্ন করা কি ঠিক হবে? এরকমই ভাবছে এমন সময় আপনা থেকেই রেখার চোখ খুলে গেল। দুর্বল গলায় সে বলল, কিরে ছোট, কোনো অসুবিধা হয়নি তো? যা যা বলেছিলাম সেরকম করেছিলি তো? না, মানে হ্যাঁ, মানে তার গলায় কি ছিল কে জানে। কিসের যেন একটা বিপদের সংকেত পেয়ে রেখা বলে বসল, কি বলছিস কি তুই? ঠিক করে বল। বাঁদিকে জল রেখে বসেছিলি তো? কিরে, পুকুরের জলে ভাসা কোনো হাঁড়ি ছুঁসনি তো? কৌতূহল আর চেপে রাখতে পারল না শিখা। রুদ্ধশ্বাসে সে বলে উঠল, দিদি হেরো কে? নামটা শোনা মাত্রই রেখার দুটো চোখ আতঙ্কে বিস্ফারিত হয়ে উঠল। সর্বনাশ! কি করেছিস কি মুখ পুড়ি? কি করেছিস তুই? ঠিক করে বল, বল আমাকে। সংক্ষেপে সব খুলে বলল শিখা। শুনে রেখা মাথায় হাত দিয়ে বসে পড়ল। হায় 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 ভগবান, আমারই ভুল। তোকে পাঠানোটা ঠিক হয়নি আমার। শরীর খারাপ তো কি হয়েছে, আমারই যাওয়া উচিত ছিল। তুই যে কিচ্ছু জানিস না, তাই সর্বনাশ করে ফেলেছিস। এত করে বারণ করে দিলাম, কথাটা শুনলি না তুই। কিন্তু বিষয়টা একটু খুলে বলবে কি? আমি তখন থেকে শুনেই যাচ্ছি হেরো হেরো। কে হেরো? কিছুক্ষণ চুপ করে দেওয়ালের দিকে চেয়ে রইল রেখা। তারপরে দুর্বল গলায় সে বলল, বলছি তোকে, রাতে এইসব কথা বলা ঠিক নয়, কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে।
আর বোধহয় বিপদ আটকানো গেল না রে ছোট। আমারই ভুল, সব আমারই ভুল। হেঁড়ো হলো এই গ্রামের এমন এক অভিশাপ, যা কোনো পরিবারের উপর নেমে এলে সেই পরিবারে নেমে আসে অশুভ এক ছায়া, এক অত্যন্ত কুটিল ও হিংস্র অপদেবতা বা অপশক্তি। সে হাড়ির মধ্যে অধিষ্ঠান করে বলে গ্রামের লোকের মুখে মুখে তার নাম হয়ে গেছে হেঁড়ো। রাতের বেলায় অন্ধকারে পুকুরে যারা বাসন মাজতে যায় এই গ্রামে, তারা সবাই হেঁড়োর কথা মোটামুটি জানে। মেয়েদের যেহেতু বামা বলা হয়, তাই বাম দিকে পুকুরের জল রেখে তাদের বসার নিয়ম। ডান দিকে রেখে বসলেই আর একা থাকলেই রাতের অন্ধকারের সুযোগ নিয়ে হেঁড়ো আসে। তার আসল চেহারা কীরকম তা কেউ জানে না, কিন্তু সে আসে চেনা লোকের বেশ ধারণ করে। হাঁড়িতে লেগে থাকা এঁটো যদি রাতারাতি ধুয়ে না ফেলা হয়, তাহলে সেই এঁটো হেঁড়োর খাবারে পরিণত হয়। আর একবার কোনো পরিবারে খাদ্য গ্রহণ করলে সেই পরিবারের সাথে হেঁড়োর একটা অশুভ বন্ধন তৈরি হয়ে যায়। সেই বন্ধন কিভাবে কাটানো হয় তা আমি জানি না, তবে আমাকে শাশুড়িমা বারবার করে বারণ করে দিয়েছিলেন এই বিষয়গুলো। আমার উচিত ছিল তোকে আগেই সব কিছু বুঝিয়ে বলা, কিন্তু তুই ছেলে মানুষ, গ্রামের নতুন বলে ভয় পেয়ে যাবি ভেবে আর কথাগুলো বলে ওঠা হয়নি। কি যে ভুল করলাম আমি, হে ভগবান। অবাক হয়ে কথাগুলো শুনছিল শিখা। তার বিজ্ঞান পড়া যুক্তিবাদী মন এইসব মানতে না চাইলেও একটু আগে দেখা সেই বিভীষিকা সমস্ত অবিশ্বাসের বাঁধন যেন ভেঙে দিচ্ছিল তার। এই গ্রামে কিছু তো অশুভ আছেই, যেটা সে আগে থেকেই আন্দাজ করেছিল, কিন্তু সেটা যে এইভাবে তার জীবনে অভিশাপ হয়ে নেমে আসবে সেটা সে কল্পনা করেনি। কিন্তু এই অপদেবতার কি কোনো প্রতিকার নেই? গ্রামে তো শুনেছি অনেক তান্ত্রিক, ওঝা, গুণিন এরা থাকেন, কবজ দেন, যাগযজ্ঞ করেন। সে তো আমার জানা নেই, খালি এটুকু জানি যে বাগদি বাড়ির এক বউয়ের মাধ্যমে এই হেঁড়ো সেই পরিবারে ঢুকেছিল। তারপর সেই পরিবারের যা দুর্দশা হয়েছিল, উফ, শুধু এক বুড়ি আজ অবধি বেঁচে আছে। না না, থাক সেসব কথা, সেসব তোর শুনে কাজ নেই। রাত বিরেতে ভয় পাবি তুই। না না, বলো, আমি শুনতে চাই বাগদি বাড়িতে কি হয়েছিল। না রে ছোট, সেসব এখন আমাকে বলার জন্য জোর করিস না। সময় হলে আমি তোকে তাদের বাড়িতে নিয়ে যাব, সব নিজের চোখে দেখে আসবি তখন। আগে এই বিপদটা থেকে কি করে নিস্তার পাবো সেইটা ভাবতে হবে। কাল সকালে উঠে দেখি সবাইকে বলে, যদি কিছু একটা উপায় করা যায়। বিপদ যখন এসেছে কিছু তো করতেই হবে। যা, তুই এখন শুতে যা। যা। চলে যাচ্ছিল শিখা, কিন্তু রেখা আবার তাকে ডেকে ফেরালো। ছোট, সাবধানে থাকিস ছোট, কারণ তুই যখন একবার হেঁড়োকে দেখেছিস তখন সে আবার তোকে দেখা দেবে। তার মতন হিংস্র আর ধূর্ত অপদেবতা আর নেই রে। ছলনায় সে সিদ্ধহস্ত, ভাত পাতার কারিকুরি ভালোই জানে সে। তাই চোখ কান খোলা রাখবি সব সময়। কিন্তু সে আমাদের পরিবারের বিষয়ে এত জানবে কি করে? সে সব জানে। হেঁড়ো যখন কাউকে দেখা দেয় তখন সে তার মনের ভিতরে ঢুকে দেখার ক্ষমতা রাখে, আর তার বাড়ি, তার আপনজন, সব বিষয়ে সমস্ত কিছু জ্ঞান সে তার মন থেকে শোষণ করে নেয়। তারপর সেইটাকে নিজের কাজে লাগায়। মনে অনেকগুলো প্রশ্ন নিয়ে সেই রাতে শুতে গেল শিখা। বর শহরে চলে যাওয়ায়
আজকে তাকে একাই শুতে হয়েছে। ভয় এবং আতঙ্ক ছাপিয়ে তার মনে কৌতূহলটাই বারবার উঁকি দিচ্ছিল। আর এটা মনে হচ্ছিল, যাই হয়ে যাক, আমার জন্য যেন এই পরিবারের কোনো বিপদ না নেমে আসে ঠাকুর। তাহলে আমি কখনো নিজেকে আর ক্ষমা করতে পারবো না। ওই রাতেই এক অদ্ভুত স্বপ্ন দেখল শিখা। এক আশ্চর্য গমগমে কণ্ঠস্বর, যা অসংলগ্ন কর্কশ, কিন্তু এক অমোঘ হাতছানি। হিড়োর থেকে চাইবি বর, বর নয় সে, সাপের বর। হায় 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 হায়। ছোট, এই ছোট, ওঠ শিগগিরি ছোট। ধর্মর করে উঠে বসল শিখা। সে ঘুম ভাঙা চোখে তাকিয়ে দেখল সামনে হাসি মুখে রেখা দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে এক কৌতুক খেলা করছে। আরে আসল কথাটা তো তোকে বলাই হয়নি। এই হিঁড়ো এক জাদুর শক্তি জানে, যার জন্য যে তাকে দেখে সে যদি কোনো হাঁড়িতে হাত ঢুকিয়ে কিছু চায়, হিঁড়ো তাকে সেটাই দেয়। সবাই উঠে পড়ার আগে চদিকিনি এই তালে কিছু চেয়ে নি। এখনো বোধহয় ভোর হয়নি, কারণ জানালা দিয়ে বাইরের অন্ধকারটা দেখা যাচ্ছে। শিখা হাই তুলে বলল, কাল সকালে করলে হতো না দিদি? এত রাতে আবার অন্ধকারের মধ্যে? আরে না না, সকালে অনেক দেরি হয়ে যাবে। আর তাছাড়া সবাই জেনে ফেলে তারা আগে চেয়ে নেবে তো। আগে চল, তুই আমার জন্য কিছু চেয়ে দিবি, চল না। তুই তো আমাকে ভালোবাসিস, বল ছোট। আমি তোর দিদির মতো হই না বল? আমি যা চাইবো দিবি তো বল? হ্যাঁ দিদি, সে তো 100 বার। তাহলে চল চল, আর দেরি করিস না, চল। নিজের দিদির জন্য এইটুকু করতে পারবি না? সেই অন্ধকারের মধ্যেই দুজন রান্নাঘরে গেল। উঠোনে নেমে শিখা দেখল রাতের অন্ধকার তখনও কাটেনি। সারা বাড়ি ঘুমে তলিয়ে রয়েছে। নাক ডাকার আওয়াজ ভেসে আসছে ঘরগুলো থেকে। অন্ধকারের মধ্যে পা টিপে টিপে সে হাঁটছিল। রেখা কিন্তু তরতর করে সাবলীলভাবে এগিয়ে চলেছে সেই অন্ধকারের মধ্যেই, যেন কতদিনের অভ্যাস। রান্নাঘরের ভিতর থেকে একটা টিমটিমে আলোর প্রদীপ জ্বলছে। রেখা বাইরে দাঁড়িয়ে বলল, আমি আর ভেতরে ঢুকবো না, তুই ভেতরে গিয়ে হাঁড়িটা তুলে নে যা। শিখা তাই করল। অন্ধকারের মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকা রেখার দিকে তাকালো সে। কাঁচা ঘুমটা ভাঙার ফলে তার মাথা কাজ করছিল না। না হলে সে খেয়াল করত যার সঙ্গে সে এসেছে তার মুখটা ক্রমশ বদলে যাচ্ছে। প্রতি মুহূর্তে এক হিংস্র পাশবিক রূপ ফুটে উঠছে যেন সেই মুখে। শেষে গলায় সেই রেখারূপী মূর্তি বলে উঠল, নে নে, এবার হাড়ির ভেতরে হাতটা ঢুকিয়ে যা, যেন আমাদের শাশুড়ির দুটো হাতের জায়গায় 4টে হাত হয়ে যাক। এই এত বড় একটা সংসার, এত কাজ, এত দায়িত্ব, আর 2 হাতে পেরে উঠছেন না উনি। আরো 2টো হাত থাকলে ওনার খুব সুবিধে হয়। এ কি অদ্ভুত চাওয়া দিদি! তুমি অন্য কিছু চাও না? আর ওনার কাজের ভার নেবার জন্য আমরা রয়েছি তো। না 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 না, আমার এইটাই চাই। চেয়ে দিবি কিনা বল, বল চেয়ে দিবি কিনা বল। কিন্তু আমি চাইলে কি করে সেটা হবে দিদি? আমার কেমন জানি সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ? কিসের সন্দেহ? ও, এখন তোর মন বদলে গেছে তাই না? হ্যাঁ, তুই আর আমার জন্য কিচ্ছু চাইবি না, সেটাই বল। তুই আমাকে হিংসে করিস তাই না রে ছোট? তুই নিজে শাশুড়ি মায়ের প্রিয় হতে চাস, যাতে এই সংসারে রানী হয়ে থাকতে পারিস। পটির বিবির মতো সেজে থাকবি রোজ। আর আমি এই সংসারের বড় বউ, একটা পোষা বিড়ালের মতো তোর পায়ে পায়ে ঘুরবো।
তোর ফরমাস কাটবো, তোর মাইনে করা ঝি হয়ে পায়ের গোড়ায় পড়ে থাকবো, এইটাই চাস তো? এসব কি বলছো দিদি? আমি তোমাকে হিংসা করি? তুমি তো আমার নিজের দিদির মতন। থাক 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 থাক, আর পিরিত দেখাতে হবে না। যা যা যা, যদি ভালো চাস তো যেটা বলছি সেটা এক্ষুনি যা। যা বলছি, হিড়োর কাছে যা, দে আমাকে শাশুড়ি মায়ের 4টে হাত করে দে। সূচালো নখযুক্ত 5টা আঙুল যেন হিংস্র আক্রোশে আছড়ে পড়ছে রান্নাঘরের দরজায়, আঁচড়াচ্ছে দরজাটাকে প্রবলভাবে। আর একটা অন্ধকার দিয়ে তৈরি হাত তার লোমশ আঙুলগুলো নেড়ে চলেছে শিখার মুখের সামনে। আঙুল নেড়ে নেড়ে সেই অপার্থিব কণ্ঠস্বর বলে চলেছে, দে শাশুড়ি মায়ের 4টে হাত করে দে, শিগগিরই দে। চেয়ে দিবি কিনা বল, 4টে হাত করে দে। মন্ত্রমুগ্ধের মতো চেয়েছিল শিখা। এক সম্মোহনের মায়াজালে সে আচ্ছন্ন হয়ে পড়ছে। সাক্ষাৎ অমঙ্গলের মূর্তিকে সামনে দেখেও সে যেন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। যেটা সে করতে চলেছে সেটা যে অমঙ্গল কিছু, তার ফল যে কি মারাত্মক হতে পারে সেটা তার মস্তিষ্ক তাকে বারবার সাবধান করছে। তবুও সে কলের পুতুলের মতো হাঁড়ির ভিতরে হাত ঢুকিয়ে ধীরে ধীরে বলতে লাগলো, আমি চাই আমার শাশুড়ির যেন 4টে। ছোট বউ, এই এত রাতে কার সঙ্গে কথা বলছো শুনি? খ্যানখ্যানে গলার আওয়াজে যেন ঘুম থেকে জেগে উঠল শিখা। এতক্ষণ যেন সে কোনো মায়াজালে আচ্ছন্ন হয়েছিল। দরজার বাইরে তার বুড়ি শাশুড়ি ধীরে ধীরে এগিয়ে আসা মাত্রই সে খেয়াল করল তার সামনে দাঁড়িয়ে থাকা সেই জমাট অন্ধকার দিয়ে গড়া মূর্তিটা যেন এক নিষ্ফল আক্রোশের বশে ভেঙে চুরে যাচ্ছে, হাহাকার করে মিলিয়ে যাচ্ছে বাইরের অন্ধকারের বুকে। দরজার সামনে এখন তার বুড়ি শাশুড়ির কাঁচুমাচু তোবড়ানো মুখটা, কিন্তু পিছনে অন্ধকারে ওই দুটো চোখ কার অমন জল করে চলছে। মা, আপনার পিছনে। আমার পিছনে? আমার পিছনে আবার কি? বুড়ি পেছনে ফেরা মাত্রই জ্বলন্ত চোখ দুটো দপ করে নিভে গেল। একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল শুধু। খলখল করে রক্ত জল করা একটা হাসির আওয়াজ যেন ভেসে ভেসে দূরেই চলে গেল। বলি, এই রাত দুপুরে রান্নাঘরে করছোটা কি? ও মা, হাতে আবার হাঁড়ি কেন? আতঙ্ক আর বিস্ময়ে শিখার মুখে কোনো কথা ফুটল না। বুড়ি বকেই চলল, এই মেয়ের কি মাথায় ব্যামো আছে নাকি? একজন তো জ্বর বাঁধিয়ে অগরে ঘুমোচ্ছে, আর তুমি বাচ্চা রাত দুপুরে এইখানে কি রঙ্গলীলা করছো? মা, মা, হে 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 হেরো এসেছিল। কাঁপা কাঁপা গলায় শিখা বলে ওঠে। আর শোনা মাত্রই শাশুড়ির যাবতীয় তর্জন গর্জন মিলিয়ে গিয়ে মুখে একটা আতঙ্কের ছাপ ফুটে উঠল। মাথা চাপড়ে সে বলে উঠল, ও মা গো, রাম 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 রাম, এ আমার কি অমঙ্গল হলো গো? হ্যাঁ, এই মেয়ে আমাদের বাড়িতে শেষে কিনা হিরোকে ঢুকিয়ে ছাড়লো। তোমাকে পই পই করে বারণ করে দিলাম, তারপরেও কি পুকুরে ভেসে আসা কোনো হাঁড়িকে ছুঁয়েছিলে? মাথা নেড়ে নীরবে হ্যাঁ বলল শিখা। তীব্র অপরাধ বোধে সে আচ্ছন্ন হয়ে আছে। বুড়ি আবার আর্তনাদ করে উঠে বলল, হে তুমি কি করলে? হ্যাঁ, হিরোকে ডেকে আনা মানে বোঝো? হ্যাঁ, তারপর যে কি হতে পারে। তা তুমি জানো না? সে যে বড় নিষ্ঠুর, নৃশংস। যে বাড়িতে ঢোকে সেই বাড়ি ছাড়খাড় করে তবে সে ছাড়ে। ভক্তি বাড়িতে ঢুকেছিল, সেই বাড়িতে এখন
বাতি দেওয়ার মতন কাউকে রাখেনি, আর একমাত্র যে বেঁচে রয়েছে তার হাল কি হয়েছে দেখবে। বুড়ির চিৎকারে ততক্ষণে বাড়ির সবাই ঘুম ভেঙে জমা হয়েছে। আসল রেখা এবার এগিয়ে এসে শিখার হাত থেকে হাঁড়িটা নিয়ে যথাস্থানে রেখে দিল। তারপরে ধীরে ধীরে সে বলল, মা মা যা হয়েছে তার জন্য আমিই দায়ী। আমি ওকে ঠিকঠাক বোঝাতে পারিনি, কিন্তু এখন বিপদের মুখে ভেঙে না পড়ে আমাদের মাথা ঠান্ডা করে ভাবতে হবে যে কি করা যায়। যদি মায়ের ধরবি পা, বাঁচাবে তোরে, ছাড়বি না। সকালের ঝকঝকে সূর্যের আলোতে রাতের বিভীষিকা অনেক পুরনো স্মৃতি বলে মনে হয়। তখন মনে হয় যে আদেও ঘটনাটা ঘটেছিল, নাকি সবটাই মনের ভুল ছিল। আসলে আমরা ভয় পাই অন্ধকারকে, কারণ অন্ধকারের রহস্যময়তা মানুষকে চিরকাল অন্ধ করে রেখেছে। অতি আদিম যুগে দিনের আলো মরে গেলে মানুষ রাত্রের অন্ধকারকে এড়াতে গুহায় শুয়ে আগুন জ্বালিয়ে ঘুমিয়ে পড়ত। তাই বাইরের রহস্যময় জগৎ সম্বন্ধে অনেক কিছুই অজানা থেকে গেছে। হ্যাঁ, এটা আলাদা কথা যে এতদিনেও আমরা এখনো আমাদের মনের অন্ধকারকে পুরোপুরি দূর করতে পারিনি। বাইরের অন্ধকার তার সামনে আর কী বা। দিনের আলোর সাথে সাথে শিখাও তার হারানো সাহস এবং আত্মবিশ্বাস আবার ফিরে পেয়েছে। তার মনে জিদ চাপল যে এই হিরো নামে অপদেবতার শেষ দেখে তবে আমি ছাড়ব। কিন্তু সেটা করার আগে হিরো সম্বন্ধে অনেক কিছু জানা দরকার। অনেক কিছু প্রশ্ন মনে রয়েছে, আর তার প্রথম পদক্ষেপ হিসাবে বাগদি বাড়ির বুড়িটার সঙ্গে দেখা করা সবার আগে দরকার। তার জেদের সামনে রেখাকে মাথা নত করতেই হলো। জ্বরটা আর না আসলেও তার শরীর এখনো খুবই দুর্বল। তাও সে শিখাকে সাথে নিয়ে গেল গ্রামের একদম শেষ প্রান্তে। যেখানে তারা গেল সেখানে রাস্তা খুবই সরু, চারিদিকে ঝোপঝাড় আর জঙ্গলে ভরা, আর দুধারে বাড়িঘর থেকে বোঝা যায় যে খুব দরিদ্র শ্রেণীর মানুষের এখানে বসবাস। শিখা একটু অবাক হচ্ছিল। বাগদি বাড়ি তো বেশ অভিজাত পরিবার বলেই আমি জানতাম। তাদের বাড়ির কেউ এই এলাকায় কি করছে দিদি? রেখা ঠোঁটে আঙুল রেখে প্রশ্ন করতে নিষেধ করল তাকে। অবশেষে তারা যে বাড়িটার সামনে এসে দাঁড়ালো সেই বাড়িটার অবস্থা একেবারেই জরাজীর্ণ। দীর্ঘদিন মেরামত হয়নি সেটা দেখেই বোঝা যাচ্ছে। চুনবালি খসে পড়ছে, বাড়ির ছাদও যে কোনো দিন হুড়মুড় করে ভেঙে পড়তে পারে। রেখা ফিসফিস করে বলল, এই বাড়িতে কাজরিমা থাকে, গ্রামের সবচেয়ে বয়স্কা মহিলা। কত বয়স তা ঠিক করে কেউ জানে না, তবে 100-র উপরে তো অবশ্যই হবে। তিনি ছাড়া বাগদি বাড়ির বুড়িটাকে কেউ আশ্রয় দেয়নি, কারণ গ্রামের সবার মনে হেঁড়োর ভয় যেভাবে বাসা গেড়েছে তাতে কারোর সাহস হয়নি অসহায় বুড়িটার পাশে দাঁড়ানোর। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া পাওয়া গেল না। বাড়িতে যে কেউ আছে সেটা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, তবে দরজা খোলাই ছিল। তাই দুজনে ভেতরে গিয়ে বাইরের ঘরে দেখা পেল এক অস্থি চর্মসার বুড়ির। বয়সের ভারে কোমর বেঁকে গেছে একদম। লাঠি হাতে ঠুকঠুক করে এগিয়ে এসে সে বলল, চোখে ভালো দেখতে পাই না। কে গা তোমরা বাছা? আমরা ঘোষাল বাড়ির বউ। খুব দরকার বলে আপনার কাছে আসতে বাধ্য হলাম। আপনাকে একটু বিরক্ত করব। বিরক্ত না বাছা, বিরক্তি কিসের? এই বুড়িকে দেখতে কেই বা আর আসবে? নেহাত হরেন বাজার হাট সব করে দেয়, রান্না বাড়াও করার লোক আছে। তা না হলে কবেই তো মরে যেতুম। ভগবান কেন যে মরণ দেয় না
এই পাপে ভরা পৃথিবীতে আর বেঁচে থাকার ইচ্ছেও নেই। ঘোষাল বাড়ি মানে তোমরা মালতীর তুই বৌমা হবে বোধ হয়। দিদিমা আমাদের খুব বিপদ, আপনি একমাত্র পারেন আমাদের উদ্ধার করতে। কি কথা বলে দেখো ছুরি, আমি ঘাটের মরা, নিজেই এক পা ঘাটে ছড়িয়ে দিয়ে বসে আছি। কোন দিন ডাক আসে তার ঠিক নেই। আমি কাকে কি উদ্ধার করতে পারি আর? আপনিই পারেন, কারণ এই গ্রামের সবচেয়ে পুরনো মানুষ আপনি। গ্রামের সমস্ত পুরনো খবর আপনিই জানেন। আচ্ছা, বাগদি বাড়ির তিনি কোথায়, যিনি একমাত্র বেঁচে আছেন? তার সাথে তোমাদের কি দরকার বাছা? খুব দরকার দিদিমা, কারণ আমিও হিরোর পাল্লায় পড়েছি। কথাটা শুনে কাজরি মায়ের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। বাজ পড়লেও পুরী বোধ হয় এতটা ভেঙে পড়তো না যতটা এই কথাটা শুনে পড়ল। কোনো মতে মাটিতে উবু হয়ে বসে পড়ল সে। তারপরে কোনো কথা না বলে আঙুল বাড়িয়ে পাশের ঘরটা দেখিয়ে দিল। দুজনে মিলিয়ে পাশের ঘরে ঢুকতে গিয়ে দেখল প্রায় অন্ধকার ঘর, দিনের আলোতেও খুটখুটে অন্ধকার। সেই অন্ধকার ঘরের বিছানায় আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে কে যেন একটা শুয়ে আছে। কেউ এসেছে এটা বোধহয় বুঝতে পেরে চাদরটা একটু সরিয়ে এক ক্ষীণ দুর্বল বয়স্কা মহিলার গলা ভেসে এলো। কে কে ওখানে? কি চাও? আমাদের খুব বিপদ। আমার এই বোন শহর থেকে কিছুদিন হলো এসেছে। আপনার কাছে আমরা একটু সাহায্য চাই। আমি কি সাহায্য করব? আমি আমি নিজেই তো পাপের বোঝা হয়ে পড়ে আছি। সবার মরণ এলো, আমার যে কেন এলো না? আর পারি না ঠাকুর। হে ভগবান, আর কত শাস্তি যে আমার পাওনা আছে ঠাকুর। অমন কথা বলবেন না, আমাকে হিরো দেখা দিয়েছে, তাই আপনার কাছে এসেছি একটু সাহায্যের আশায়। নামটা শোনা মাত্রই ভূত দেখার মতো আচমকা উঠে বসে পড়ল সেই নারী মূর্তি। তারপরে রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, তুমি নিশ্চয়ই ডান দিকে জল রেখে বসেছিলে না? আর আর পুকুরের জলে ওই ভেসে আসা হাঁড়িটা ধরেছিলে না? হ্যাঁ, ভুল হয়ে গেছে। আর তারপর থেকে প্রতিটা মুহূর্ত আতঙ্কে কেটেছে আমার। একের পর এক অঘটন ঘটে যাচ্ছে আমার সাথে। হায় ঈশ্বর, অঘটন এখনো অনেক বাকি রয়েছে। এ তো সবে শুরু। আমার গোটা পরিবারকে শেষ করেছে ওই ওই হিরো। রাম 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 রাম, জয় ঠাকুর। শুধু আমাকে ওর অভিশাপের ভাগী করে বেঁচে রেখে তিলে তিলে নরক যন্ত্রণা সহ্য করার জন্যই বোধহয় ছেড়ে দিয়েছিল। কিন্তু ছেড়ে দেওয়ার আগে আমার যা হাল করেছে সেটা দেখতে পারবে, সহ্য করতে পারবে তো? হ্যাঁ, পারতে আমাকে হবেই। বেশ, দেখো দেখো তবে। চাদরটা এক ঝটকায় ছিটকে ফেলে দিয়ে সেই নারী মূর্তি সামনে এগিয়ে এলো আলোর গণ্ডির মধ্যে। আর ভূত দেখার মতন চমকে গেল শিখা। এ কি? অত্যন্ত রোগা এক বৃদ্ধা মহিলা, চোখ মুখ একদম বসে গিয়েছে, দু চোখের কোলে এক পুঁচ করে কালি। কিন্তু সেগুলো তো কিছুই নয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো
তার কাঁধের কাছ থেকে দুটোর জায়গায় 4টে হাত গজিয়েছে। দুটো হাত একদম রোগা, সাধারণ চুড়ি পরা বয়স্কা মহিলার হাত, কিন্তু অপর দুটো হাত যেন শয়তানের হাত। হাত তো নয়, যেন হিংস্র কোনো জন্তুর থাবা। রোমশ সেই হাত দুটো যেন কারোর গলা টিপে ধরার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। হাতের আঙুলগুলো অস্বাভাবিক বড় বড়, আর আঙুলের ডগায় সূচালো বাঁকা নখগুলো যেন কারো রক্ত খাওয়ার জন্য পিপাসায় ছটফট করছে। এই হাতে, এই দুই হাতে আমি গলা টিপে আমার গোটা পরিবারকে শেষ করেছি। এই যে নখ দেখছো, নখ দিয়ে সবার পেট চিরে ভেতরের নাড়ি ভুঁড়ি বের করে চারিদিকে ছড়িয়েছি। শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা একটা করে বাইরে টেনে বের করেছি। দুই হাতে রক্ত মেখে উৎকট উল্লাস করেছি। আমি আমি এই সবই ওই ওই এরোর চাল। সেই আমার বৌমাকে ভুল ভাল বুঝিয়ে হাঁড়ির মধ্যে হাত ঢুকিয়ে চাইতে বাধ্য করেছিল। আমার এই দুটো অভিশপ্ত হাত। এক মুহূর্তের জন্য মনে হলো শিখা অজ্ঞান হয়ে যাবে। কাল রাতে যদি তার শাশুড়ি ঠিক সময় না চলে আসতেন, তাহলে আজ ওনার ঠিক এই হাল হতো। এই ভেবে তার চোখের সামনে যেন পৃথিবীটা টলমল করে উঠল। কথাগুলো বলে বাগদি বাড়ির বুড়ি হঠাৎ যেন আতঙ্কে কাঠ হয়ে গেল। তাই বলে এই হাত দুটো কাল থেকে এত চঞ্চল হয়ে উঠেছে কেন? কারণ আবার ওই শয়তানটা জেগে উঠেছে তোমাদের ঘরে। আর আর ও হরিশারাতে আবার এই শয়তান হাত দুটো রক্ত খাবার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে। এই বলেই সেই মহিলা বিছানায় ঝাঁপিয়ে পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। এমন সময় কাজরিমা লাঠির ওপর ভর করে ওদের পাশে এসে দাঁড়ালেন। শান্ত গলায় বললেন, তোমরা এবার বাইরে এসো, আজ ওকে বিরক্ত করো না। বেচারির উপর দিয়ে এমনিতেই যা ঝড় গেছে, আজও সইতে পারবে না। কতবার যে নিজেকে নিজে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, কোনো মতে ওকে আটকেছি। কতদিন আর আটকাতে পারবো তাও জানি না। বাইরে বেরিয়ে এসে শিখা কাজরিমার পায়ে পড়ে গেল। কাঁদতে কাঁদতে বুড়ির পা দুটো ধরে সে বলল, আমাকে আপনি বাঁচান, কিছু একটা উপায় বলুন যাতে আমার পরিবারের এই অবস্থা না হয়। আমি নিজে মরি তাতে ক্ষতি নেই, কিন্তু আমার পরিবারের কারোর ক্ষতি হলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আজ আজ ওঠো বাছা, ওঠো ওঠো বাছা, ওঠো ওঠো। তুমি তাহলে হেরোকে ডেকে এনেছিলে, তুমি কি পারবে? হেরোকে আটকানো কিন্তু খুব কঠিন কাজ, প্রায় দুঃসাধ্য। তোমাকে যখন হেরো দেখা দিয়েছে, তার মানে বলতে হয়। আচ্ছা তুমি বাছা একটু বাইরে যাও তো, আমি এর সাথে কিছু কথা বলতে চাই এখন একলা। রেখা মাথা নেড়ে বাইরে চলে গেল। আর ঘরের মধ্যে কাজরিমা শিখার কানে ফিসফিস করে কথাগুলো বলতে লাগলেন। কথাগুলো শুনে
আতঙ্কে, উত্তেজনায়, ভয়ে, বিস্ময়ে শিখার শরীর শিহরিত হয়ে উঠল। কিছুক্ষণ পরে শিখা কাজরিমাকে প্রণাম করে বাইরে বেরিয়ে এলো। বাইরে আসতে রেখা তাকে ধরল। কিরে, কি বললো? বলবো, আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। তুমি কিন্তু সত্যি কথা বলবে দিদি, কারণ এর উপর আমাদের বাঁচা মরা নির্ভর করে আছে। দুই যায় কিছুক্ষণ ফিস ফিস করে কথা হলো। তারপরে দুজনেই ধরল বাড়ি যাওয়ার পথ। যখন তারা ঘরে এসে পৌঁছলো তখন রেখার দু চোখের কোল কেঁদে কেঁদে ফুলে উঠেছে, কিন্তু শিখার চোখে দৃঢ় প্রত্যয় এবং সংকল্পের ঝলকানি বেশ বোঝা যাচ্ছে। বাসায় ফিরতেই একদম বুড়ি শাশুড়ির মুখোমুখি পড়ল সে। হ্যাঁ গা বাছারা, বলি ঘরে বিপদ ঢুকিয়ে কি তোমাদের বুকের জ্বালা মেটেনি? সাত সকালে দল পাকিয়ে বাইরে কি বিষ ঢালতে গিয়েছিলে শুনি? দুজনে যে বাইরে রাসলীলা করে এলে, তা বাড়িতে রান্না বান্না কে করবে? ঘরের লোকগুলো কি দুপুরে নাকে পেট শুকিয়ে থাকবে? শিখার চোখে রাগ ফুটে উঠল। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই রেখা তার মুখে হাত চাপা দিয়ে বলল, ভুল হয়ে গেছে মা, ক্ষমা করে দিন। আসলে বাচ্চা মেয়েটা বিপদের মুখে পড়ে ভয় পেয়ে গেছে, তাই ওকে নিয়ে একটু মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। হেরন নজর যখন একবার আমাদের ওপর পড়েছে, তখন কোথাও পুজো দিয়ে কোনো লাভ হবে না। তবে আমি ব্যবস্থা করছি। হেরো শক্তি হলো বাড়ির হাঁড়ি, তাই বাড়ির সমস্ত মাটির হাঁড়ি এখনই ভেঙে চুরমার করে বাইরে ফেলে এসো। তার সাথে অন্যান্য যা হাঁড়ি আছে সব বাইরে ফেলে দাও। দুজনকে শাশুড়ির নির্দেশ পালন করতেই হলো। রাগে শিখার মাথা তপ করছে, কিন্তু রেখা তার হাত দুটো ধরে আছে, যেন বলতে চাইছে, লক্ষ্মীটি ছোট, এমন কিছু করিস না যাতে আমি কাউকে মুখ দেখাতে না পারি। সমস্ত হাঁড়ি বাইরে ফেলে আসার পরে আবার রান্না শুরু করতে হলো। অনেকটাই বেলা হয়ে গেছে, তাই একটু তাড়াহুড়ো করেই দুজনে রান্নার সব কাজ করলো। একটাও হাঁড়ি নেই, সেই জন্য পরিবেশন করতে খুব অসুবিধে হবে আজ। ভাত আজকে কোনো মতে গামলাতেই হয়ে গেছে। বাইরের টানা বারান্দায় সবাই খেতে বসেছে। খাবার আনবে বলে রান্নাঘরে ঢুকতেই বুকটা যেন ছ্যাঁত করে উঠল রেখার। যেসব হাঁড়ি এতক্ষণ ধরে দুজনে বাইরে ফেলে এসেছিল, সেগুলো আবার যথাস্থানে ফিরে এসেছে। আবার সমস্ত খাবার যা তারা রান্না করেছিল হাঁড়িতেই সাজানো রয়েছে। সে বাইরে এসে হাতছানি দিয়ে শিখাকে ডাকল। শিখা এসে সবটা দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ল মেঝেতে। দিদি, বাইরে সব পাত পেরে বসে আছে, এখন খাবার নিয়ে যাব কিসে? হাঁড়ি দেখলেই তো উনি এক্ষুনি চেল্লাবেন। এখন তো আর কিছু করার নেই, চল এগুলোই নিয়ে যাই। বকা খেতে হলে খাবো, কিন্তু সবাই না খেয়ে বসে থাকবে সেটাও তো আর হয় না। দুজনে ভয়ে ভয়ে খাবারগুলো বাইরে আনতেই যা ঘটল, তাতে দুজনের চক্ষু ছানা বড়া হয়ে গেল। রান্নাঘরের বাইরে দিনের আলোতে আসতেই প্রত্যেকটা হাঁড়ি সেই গামলা বা সসপ্যান বা জামবাটির আকার ধারণ করল, যেগুলোতে এতক্ষণ খাবারগুলো তারা রেখেছিল। আবার রান্নাঘরের ভিতরে অন্ধকারে আনতেই সেগুলো পুনরায় হাঁড়ির রূপে ফিরে এলো, যেন কোনো অদৃশ্য শক্তি বাইরের কাউকে জানতে দিতে চায় না যে তারা কোন পাত্রে খাবার গ্রহণ করছে। যা থাকে কপালে মনে করে দুজনে সবাইকে খেতে দিয়ে দিল। কিন্তু একটু পর থেকেই শুরু হলো ভয়ঙ্কর কাণ্ড। শ্বশুরমশাই খেতে খেতে হঠাৎ করে ভয়ঙ্কর কাশতে শুরু করলেন। সে কি ভয়ানক কাশি, যেন মনে হচ্ছে কাশতে কাশতে হৃৎপিণ্ড মুখ দিয়ে বার হয়ে আসবে। কাশতে কাশতে শরীরটা যেন ধনুকের মতো বেঁকে যাচ্ছে তার। বুক চেপে ধরে কোনো ফল হচ্ছে না। অবশেষে তার মুখ থেকে কলকল করে রক্ত বেরিয়ে এলো, এবং তার সাথে যেটা বেরিয়ে এলো
সেটা দেখার পরে সবাই আতঙ্কে কাঠ হয়ে গেল। একটা আঙুল দেখে মনে হয় যেন কোনো কচি বাচ্চার আঙুল, যেটা তার শ্বশুর মশাইয়ের গলায় এতক্ষণ আটকে ছিল। বাকি সবাই ভয়ে ভাত মুখে তুলতে পারল না। সমস্ত খাবার ফেলা গেল। সেদিন বাড়ির সবাই অভুক্তই রইল। শাশুড়ি তাদের দুজনকে ডেকে বিষাক্ত নজরে চেয়ে বলল, খাবারে কি মিশিয়েছিলে তোমরা? এই সত্যি করে বলো, না হলে আমার ছেলেদেরকে বলে দুটোকেই ঘাট ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেব। ছোট খোকা শহর থেকে আজ সন্ধ্যেতেই ফিরছে, তাকে বলে ছোট বউকে ওই বাড়ি থেকে কিন্তু আমি তাড়িয়ে ছাড়বো, বলে দিলাম। শিখার মুখ লাল হয়ে উঠল। রেখা মাথা নিচু করে বলল, আমরা কিছু করিনি মা, বিশ্বাস করুন আমরা কিছু করিনি। কিন্তু 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 কি? কি? বাবার মতো চেয়ে থেকো নে, সত্যি কথাটা বলো। রেখা সংক্ষেপে রান্নাঘরের হাঁড়ি পরিবর্তনের কথাটা বলল। সবটা শুনে বুড়ির মুখে এক আতঙ্ক ঘনিয়ে এলো। ও মা গো, যত নষ্টের গোড়া তাহলে এই ছোট বউটা, একেই হেরো ধরেছে তাহলে। আজ রাতে ওজা ডেকে ঝেঁটা পেটা করতে হবে ওকে, তবেই যদি আমার সংসারটা আবার আগের মতো হয়। হিরোর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই কালমুখীকে ঘর থেকে বার করতেই হবে। আমাকে বার করতে হবে না মা, আমি নিজেই চলে যাব। তাতে যদি আপনারা শান্তি পান, আমি আর এক মুহূর্তও এখানে থাকবো না। কিন্তু আপনারা নিষ্কৃতি পাবেন তো? আপনারা কখনো কোনো পাপ করেননি তো, যার জন্য হিরোর ছায়া আপনাদের এখানেই পড়ল? না মা, না মা, ও না বুঝে কি বলতে কি বলে ফেলেছে। কিন্তু আপনারা ওর ওপর এরকম অত্যাচার করবেন না দয়া করে। আমার মুখের ওপরে এত বড় কথা? আসুক আসুক আজকে ছোট খোকা, তারপর ওই হতচ্ছাড়ি মেয়ে ছেলের কতবার বেড়েছে আমি দেখে নেব। শহর থেকে এই জন্য মেয়ে ছেলে ঘরে ঢোকাতে চাইনি আমি। রেখা শিখার হাত ধরে ঘরের ভিতরে টেনে নিয়ে এসে বলল, এসব কি বলছিস ছোট? পাগল হলি নাকি? যা বলেছি ঠিকই বলেছি। আর হিরোর রহস্য সমাধানও আমি আজ রাতেই করব। তুমি শুধু শক্ত থেকো, ভেঙে পড়ো না। সেদিন রাতে হনহন করে হাঁটছিল শিখার বর রমেন। শহর থেকে শেষ বাসটা একটু আগেই তাকে নামিয়ে দিয়েছে। বাড়ি ফেরার তারা আগে এতটা থাকতো না, কিন্তু নতুন বিয়ে হয়েছে বলে নতুন বইয়ের টান তাকে যেন চুম্বনের মতো আকর্ষণ করছিল। আগের মতো হলে সে হয়তো আজকের রাতটা বাড়ি ফিরত না, রাতটা শহরে কোথাও কাটিয়ে দিয়ে কাল সকালে ফিরত। কিন্তু এখন ঘরে বউ আছে, রাতে ফিরে তাকে দেখতে পাবে, কাছে পাবে, এই আশায় তার মনের ভিতরে যেন ভালোবাসার ফুলঝুরি রং ঝরছিল। বাড়ি ঢোকার ঠিক আগে একটা বাঁশবন পড়ে, বেশ ঘন বাঁশবন। ভিতরে কেউ ঢুকে থাকলে বাইরে থেকে বোঝা যায় না। শনশন করে হাওয়া দিচ্ছিল। রমেনের হঠাৎ মনে হলো বাঁশবাগানের ভিতর থেকে কেউ যেন তাকে ডাকছে। রমেন, রমেন। এত রাতে কে বাঁশবাগানের মধ্যে থাকবে? তার কি ভয় করে না? কে না জানে যে এই বাঁশবাগান হলো ভূত প্রেতেদের থাকার আদর্শ জায়গা। অন্য সময় হলে সে হয়তো ছুটে পালিয়ে যেত, কিন্তু এখন মনে হলো গলার আওয়াজটা ঠিক তার নতুন বউয়ের মতো। রমেন। হ্যাঁ, আমাকেই তো ডাকছে বলে মনে হচ্ছে। অন্ধকারের মাঝে বাঁশঝাড়ের মধ্যে একটা অন্ধকার মূর্তি নজরে এলো রমেনের। দেখেই বোঝা যাচ্ছে কোনো নারী মূর্তি। ভয়ে ভয়ে একটু কাছে যেতেই জ্যোৎস্নার আবছা আলোয় পরিষ্কার দেখল রমেন শিখা দাঁড়িয়ে তার দিকে চেয়ে কেমন একটা রহস্যময় হাসি হাসছে। আশ্চর্য তো, এই মেয়ে এত রাতে এখানে কি করছে?
তবে কি আমার আসতে দেরি হচ্ছে বলে আকবরই আমাকে নিতে এসেছে? শিখাকে ছাড়া আমার যেমন মন কেমন করছিল, তাহলে কি আমাকে ছাড়াও শিখার মন আনছান করছিল? তাই আর থাকতে না পেরে বাড়ির বাইরে এই অন্ধকারের মধ্যেই আমার অপেক্ষায় এতক্ষণ দাঁড়িয়েছিল। এই আলো আধারের মাঝে কি সুন্দর দেখাচ্ছে শিখাকে, ঠিক যেন রূপকথার কোনো রাজকন্যা নেমে এসেছে এই গ্রামের বুকে। রমেনের মনে আবার নতুন প্রেমের ফুল ভিড় করে এলো। সে পায়ে পায়ে এগিয়ে গেল সেই নারী মূর্তির দিকে। কিন্তু এ কি, শিখার হাতে ওটা কি? একটা হাঁড়ি বলে মনে হচ্ছে না? এত রাতে হাঁড়ি হাতে শিখা কি করছে? প্রশ্নটা মনে আসতেই শিখা তার আলতো হাত দিয়ে রমেনের গালে টোকা মেরে বলল, আরে বুদ্ধু, আমার সাথে একটা খেলা খেলবে? খেলা? এত রাতে কি খেলা করার সময়? আর তাছাড়া তুমি এখানে এত রাতে কি করছো? কি আর করব বলো, যার স্বামী নতুন বউকে ছেড়ে বাইরে চলে যায় তার কি আর মনের ঠিক থাকে? তাই তো তোমার জন্যই দাঁড়িয়ে আছি। এই এই হাঁড়িটার মধ্যে মুখ ঢুকিয়ে কেমন সুন্দর আওয়াজ বার হয় দেখবে? বলেই শিখা হাঁড়ির মধ্যে মুখ ঢুকিয়ে একটা ফুঁ দিতেই অদ্ভুত একটা আওয়াজ শুনতে পেল রমেন, ঠিক যেন কোনো কচি বাচ্চার কান্নার আওয়াজ, গঙিয়ে গঙিয়ে কাঁদছে। সেই আওয়াজটা রমেনের গায়ের সমস্ত লোম যেন খাড়া করে দিল। তার মনে হতে লাগলো এই আওয়াজটা কোনো অশুভ ইঙ্গিত, কোনো আগত বিপদের বার্তা। নাও, এবার তুমি করো। বলে শিখা রমেনের দিকে হাঁড়িটা বাড়িয়ে ধরল। রমেন আমতা আমতা করে বলল, এখন বাড়ি ফেরা যাক না, তারপর না হয় দেখা যাবে। না, এখনই করতে হবে। আমি আমি তোমার ফুঁয়ের আওয়াজ এই হাঁড়িটাই শুনতে চাই, এক্ষুনি। কি সব ছেলে মানুষই আবদার, কিন্তু কম বয়সী বউ, তার আবদার কি না মানলে চলে কখনো? রমেন ইতস্তত করছে দেখে শিখা ঠোঁট ফুলিয়ে বলল, যাও, করতে হবে না। এই ভালোবাসো তুমি আমাকে? এর পরে আর না করার অবকাশ থাকলো না। রমেন হাঁড়ির মধ্যে ফুঁ দেওয়ার জন্য মুখটা ঠোকাতেই শিখার চোখ দুটো যেন তপ করে অন্ধকারে চলে উঠল, ঠিক যেন কোনো হিংস্র পশুর চোখ। আর ঠোঁটের কোণায় খেলে গেল একটা পৈশাচিক হাসি। পলকের মধ্যে সে পরিণত হলো এক ভয়ানক বিকট পৈশাচিক মূর্তিতে। আর সেই পৈশাচিক মূর্তি রক্ত জল করা খিলখিলে হাসি হেসে তার দুটো হিংস্র লোমশ থাবা দিয়ে রমেনের ঘাটটা চিপে ধরে হাঁড়ির ভেতরে গোটা মাথাটাই ঢুকিয়ে দিল। নিজের ঘরে চুপ করে বসেছিল শিখা। আজ সকাল থেকে যা যা ঘটেছে, কাদরি মায়ের কাছে সে যা যা জেনেছে এবং তার দিদির সাথে কথা বলার পরে এই বাড়িতে আর এক মুহূর্ত তার থাকার ইচ্ছা নেই। মনে হচ্ছে এখনই বাক্স প্যাঁটরা গুছিয়ে বাপের বাড়ি চলে যাই, কিন্তু আজ আবার রমেনের ফেরার কথা। মানুষটাকে যেটুকু দেখেছি তাতে তো ভালো মানুষ বলেই মনে হয়েছে। তাকে না জানিয়ে চলে যেতেও মন চাইছে না। শহরে চাকরি করে, শহরেই বেশিরভাগ সময় থাকে, তাই বোধ হয় এই বাড়ির গোপন রহস্যগুলো তার জানা নেই। আর যদি সব জেনে শুনেও গোপন করে থাকে, তাহলে এই পরিবারের সঙ্গে আমার সব সম্পর্ক আজকেই শেষ হয়ে যাবে। এক প্রকার সে মনস্থির করেই নিয়েছে, খালি এখন একবার তার স্বামীর সঙ্গে একবার কথা বলার অপেক্ষা। কাল সকাল হলেই এখান থেকে চলে যাব। তেমন হলে দিদিকেও সাথে নিয়ে যাব, কারণ ওই মানুষটা বড্ড অসহায় এখানে। ভাবনায় ছেদ পড়ল তার। কি বাইরে
বাইরে কিসের একটা চেঁচামেচি শোনা যাচ্ছে না? হ্যাঁ, পরিষ্কার অনেক লোকজনের আওয়াজ আসছে। আমাদের বাড়ির উঠানের সামনে থেকেই তো আসছে বলে মনে হয়। পায়ে পায়ে এগোতে এগোতে তার কানে একটা অদ্ভুত শব্দ এলো। গোঁ 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 করে কিরকম একটা যেন আওয়াজ, যেন কারোর গলা টিপে ধরে রুদ্ধ করে রাখা হয়েছে। প্রাণপণ শক্তিতে কেউ যেন কিছু বলতে চাইছে, কিন্তু তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না। একটু এগোতেই ছুটে আসা রেখার সাথে ধাক্কা লাগলো তার। রেখার মুখ ভয়ে সাদা হয়ে গেছে। সে তার হাত দুটো ধরে বলল, ছোট ছোট, তাড়াতাড়ি আয় ছোট, তাড়াতাড়ি আয়, সর্বনাশ হয়ে গেছে। দুজনেই তাড়াতাড়ি বাইরে বেরোতেই উঠোনের সামনে যে দৃশ্যটা নজরে পড়ল শিখার, তাতে এক পলক মনে হলো সে অচৈতন্য হয়ে পড়ে যাবে। উঠোনের মাঝখানে একটা মানুষ শুয়ে ছটফট করছে। তার গোটা মাথাটা একটা বড়সড় হাঁড়ির মধ্যে পুরোটাই ঢুকে আছে। সে প্রাণপণ চেষ্টা করছে দুটো হাত দিয়ে হাঁড়িটাকে মাথা থেকে বের করে আনতে, কিন্তু পারছে না। আর হাঁড়ির ভেতর থেকে শুধু সেই বিকৃত আওয়াজটা বেরিয়ে আসছে। চারিদিকে লোক জড়ো হয়ে আছে। মাঝখানে শিখার বুড়ি শাশুড়ি সাপ সাপান্ত করছে, চিৎকার করে কেঁদে কেঁদে বলছে, আয় আয় আয়, এ আমার কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো। আমার বাচ্চাটাকে শেষ করবে অপয়া মেয়ে ছেলেগুলো, সব খাবে, সব খেয়ে শেষ করবে, ওই মুখ পরি সব শেষ করে দেবে। লোকজন অনেক চেষ্টা করছে, কিন্তু লোকটার মাথা থেকে হাঁড়িটা বের করা সম্ভব হচ্ছে না কিছুতেই। লোকটার জামা কাপড় দেখে শিখা আঁতকে উঠল। এই যে রমেন। হ্যাঁ রে ছোট, মনে হয় শহর থেকে রাত করে ফিরছিল, রাস্তায় হেঁড়োর পাল্লায় পড়েছে। না, এখন কান্নাকাটি করে আর লাভ নেই। এখন দরকার সাহস, এখন বুকে বল রাখা দরকার। শিখাকে আসতে দেখে তার শাশুড়ি এক মুহূর্ত চুপ করেছিল, এবার বিকট স্বরে চিৎকার করে উঠল, এই অলক্ষী মেয়ে ছেলেটার জন্যই আমার সাজানো সংসার আর চারকার হয়ে গেল। ছোট লোক মেয়ে ছেলে কোথাকার, ঘরে ঢোকা মাত্র অশুভ দৃষ্টি পড়েছে আমার পরিবারের ওপর। এবার আবার ছোট কোকাটাকে না কে এর মন ভরবে না। আমি অলক্ষী কিনা সেটা পরে ভাবা যাবে মা, আগে আপনার ছেলেকে বাঁচানোটা দরকার। আর তাকে বাঁচাতে গেলে কিন্তু আপনাকে সবার সামনে সত্যিটা স্বীকার করতে হবে, না হলে হেরোর অভিশাপ এই পরিবারের উপর থেকে সরবে না। ও মা, এই ওলা উঠো মেয়ে ছেলে বলে কি, কি সত্যি স্বীকার করাতে চাস তুই আমাকে দিয়ে? এটাই যে আমাদের সংসারে হেরোর দৃষ্টি পড়েছে আপনার জন্যই। হয়তো আমাকে সেই সংসারে ঢোকার রাস্তা হিসাবে বেছে নিয়েছে, কিন্তু তার মূল লক্ষ্য আপনি নিজে। কারণটা জানেন না মা? হেরোর উৎপত্তি কিভাবে হয় আপনি তা জানেন না? হেরোর উৎপত্তি কিভাবে হয় সেটা আজ সকালেই কাজরিমা শিখাকে বলে দিয়েছিলেন। শোন বাচ্চা, হেরোর মতন অপশক্তি সেইখানেই জন্ম নেয় যেখানে কোনো ভয়ঙ্কর পাপ হয়। হাঁড়িতে তার জন্ম, হাঁড়িতেই তার অধিষ্ঠান। কেন জানিস? যখন কোনো সদ্যজাত বাচ্চাকে কেউ হাঁড়িতে ভরে প্রথমে জলে ডুবিয়ে মারে, অথবা জীবন্তই মাটির তলায় পুঁতে দেয়, তখনই জন্ম নেয় হেরো। আর আমাদের সমাজে একমাত্র বাচ্চা যদি মেয়ে মানুষ হয়ে জন্ম নেয়, তখনই তার কপালে নেমে আসে এই ভয়ানক শাস্তি। তোর পরিবারে আজ হেরো ঢোকার জন্য তোকে ব্যবহার করেছে, কিন্তু তার মূল শিকার কে জানিস?
যে তার আসল শিকার হয় সে তার রূপ ধরেই ছলনার মাধ্যমে সেই পরিবারে ঢোকে। শিখা মনে করার চেষ্টা করছিল প্রথমে সে হিরোকে কার রূপে দেখেছে। পুকুর ধারে সেই রাতে প্রথম দেখেছিলাম আমার শাশুড়ি মাকে। হ্যাঁ, উনিই ছিলেন তো। তার মানে আমার শাশুড়ি হিরোর আসল লক্ষ্য। সে তোকে তো শাশুড়ির 4টে হাত করে দিতে বলেছিল তো? হ্যাঁ, তাই তো। তার মানে তো শাশুড়ি এরকম কোনো পাপ কাজ করেছে যার জন্য হিরো জন্ম নেয়। তাই তো শাশুড়িকে সে মারবে না, তাকে বাঁচিয়ে রেখে তোর পরিবারের সবাইকে এক এক করে শেষ করবে। সবার শেষে তোর শাশুড়ি মানে মালতীকে সে নরক যন্ত্রণা ভোগ করার জন্য বাঁচিয়ে রাখবে। পাপ করলে এমনটাই হয় যে পাপী সে নিজে সব সময় মরে না, মরে তার আপনজনেরা। আর সেই পাপী নিজের হাতে তার আপনজনদের চিতা সাজাতে সাজাতে প্রাণপণে মরণ কামনা করে, কিন্তু মরণ তার কাছে আসে না। তার বেঁচে থাকাটাই তার শাস্তি। তার এই অভিশপ্ত জীবনটাই তার কাছে নরকের কারাগার। শিখা কেঁদে ফেলেছিল। কাজরি মা তার চোখ মুছিয়ে দিয়ে বলেছিলেন, কাঁদিস না মা, কাঁদিস না। কেঁদে আর কি করবি বল? দোষ তো তোর নয়, কিন্তু তোর শাশুড়ির পাপের জন্য তোদের সবার উপরে খুব বড় বিপদ ঘনিয়ে এসেছে আজ। ভেতরে যাকে দেখলি সেই হতভাগীও এরকমই পাপ করেছিল রে, যার জন্য আজ তাকে এত যন্ত্রণা সহ্য করেও বেঁচে থাকতে হচ্ছে। কত চেষ্টা করছে মরার, কিন্তু মরতে পারছে না কিছুতেই। মরণ যেন তার সাথে লুকোচুরি খেলে যাচ্ছে দিন রাত, ছুঁয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু ধরা দিচ্ছে না। কিন্তু হিরোকে আটকানোর কি কোনো উপায় নেই? শয়তান যদি থাকে তাহলে তো স্বয়ং ভগবানও রয়েছেন। তার কাছে কি আমাদের মতো নিষ্পাপ মানুষের জন্য বাঁচার কোনো রাস্তা খোলা নেই? উপায় আছে। তুই যখন আগে ভাগে পুরোটা জেনে গেছিস, তখন তুই চেষ্টা করলে হয়তো পারতে পারিস। তবে খুব কঠিন উপায় মা। আমি সব করতে পারবো, আপনি শুধু বলুন কি করলে আমার পরিবারে বাকি সবাই বেঁচে থাকবে। দেখ, হিরো কখনো সরাসরি কাউকে আঘাত করে না। ভয়ানক ধূর্ত অপশক্তি সে। ছলনা করে মানুষকে ভুলিয়ে তাকে দিয়েই নিজের কাজ হাসিল করে নেয়। তার নিজের জন্ম তো ছলনা থেকেই হয়েছে। একে ছলনা ছাড়া আর কি বলবি বল? বাচ্চা তো কখনো নিজের ইচ্ছায় জন্ম নেয় না, তার জন্ম হয় তার বাবা মায়ের ইচ্ছেতে। আর জন্মের পরে তাকে ডেকে এনেই তৎক্ষণাৎ চিরকালের জন্য মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো সব থেকে বড় নিষ্ঠুর ছলনা। তার কাছে এই পৃথিবীটা একটা
নির্মম ফাঁদ ছাড়া আর কিছুই নয়। তাই সে ফাঁদ পাতে, আর তার ফাঁদে পা দিয়েই মানুষ নিজে থেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। আপনজনের হাতেই এই পাপ হয়েছিল বলে সে আপনজনের রূপ ধরে আসে। মানুষ অবিশ্বাস করার সুযোগটুকুও পায় না। জানিস তো, আমাদের কোনো শত্রু আমাদের যতটা ক্ষতি করতে পারে তার চেয়ে অনেক বেশি ক্ষতি করতে পারে যারা আপনজন, বন্ধু বলে আমরা যাদের ভাবি। কারণ তাদেরকে আমরা বিশ্বাস করি, ভরসা করি। আর এই বিশ্বাস, এই ভরসাই হলো হেরোর সবচেয়ে বড় ঘাতক অস্ত্র। সবচেয়ে বড় ঘাতক কে জানিস তো? বিশ্বাসঘাতক। তবে তুই যদি কোনোভাবে তার আসল শিকারকে সবার আগে হেরোর মুখের সামনে হাজির করতে পারিস, তাকে দিয়ে নিজের মুখে নিজের পাপ স্বীকার করাতে পারিস, তাহলে হেরো নিজের শিকারকে পেয়েই থেমে যাবে, তোদের সবাইকে ছেড়ে দেবে। কিন্তু শাশুড়ি মার কি হবে? ভয় নেই রে, হেরো তাকে প্রাণে মারবে না, কিন্তু এমন শাস্তি দেবে যার জন্য বাকি জীবনটা তার নরকের মতো কাটবে। যে ঘোর পাপী তাকে তো শাস্তি পেতেই হবে রে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু তোরা যারা কোনো অপরাধ করিসনি তারা বেঁচে যাবি। বলে হেরোর মুখে নিজের আসল শিকার তুলে দেওয়া রাস্তাটা বলে দিয়েছিল কাজরিমা। তারপর থেকেই শিখা এক মনে চাইছিল যে হেরো তাকে দেখা দিক, কিন্তু এইভাবে সেই সুযোগ আসবে তা সে ভাবেনি। এবারে শিখা রেখার হাত ধরে সামনে টেনে নিয়ে এলো। দিদির যখন সন্তান হয়েছিল, সে মেয়ে হয়েছিল বলে তাকে আপনি হাঁড়িতে ভরে মাটিতে পুঁতে দেননি। ধাই বুড়িকে হাত করে আপনি এই কাজটা করেছিলেন যাতে আপনার বংশে শুধু ছেলে হয়। আপনি ভেবেছিলেন কেউ জানতেই পারবে না, আর তাই দিদিকে বলেছিলেন সে মরা সন্তান প্রসব করেছে। মিথ্যে মিথ্যে সব মিথ্যে কথা বলছে। আমার ওপর মিথ্যে অপবাদ চাপিয়ে দেওয়া। কি ভেবেছোটা কি কিছু বুঝিনি? আমাদের পরিবারের নাম ধুলে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছো। আপনি ভেবেছিলেন মা, সন্তান জন্ম দেবার পর আমি অজ্ঞান হয়ে গেছিলাম, কিন্তু না, আমার জ্ঞান ছিল। আমি সব দেখেছি। আপনি ধাইমার থেকে আমার বাচ্চাকে নিয়ে একটা হাঁড়ির মধ্যে ভরে নিয়ে বেরিয়ে গেলেন আতুর ঘর থেকে, কিন্তু আমার তখন নড়ার ক্ষমতা ছিল না, আওয়াজ বেরোচ্ছিল না গলা থেকে। গলা ফাটিয়ে চিৎকার করার প্রাণপণ চেষ্টা করে গেছি, কিন্তু কাউকে ডাকতে পারিনি। আমার বাচ্চাটা, আমার ছোট্ট দুধের শিশুটা কাঁদছিল, খুব কাঁদছিল আমার কাছে আসার জন্য। সে আমার বুকের দুধ খেতে চাইছিল, কিন্তু আপনি তাকে সেদিন যদি আমি চিৎকার করতে পারতাম মা, তাহলে আমার মেয়েটাকে আপনি এইভাবে পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গেই জীবন্ত কবর দিয়ে দিতে পারতেন না। পরে যখন আপনি আমাকে এসে বললেন যে আমার মরা বাচ্চা হয়েছে, আমি আর কিচ্ছু বলিনি আপনাকে। বলে লাভ বা কি হতো? আমার কথা কে শুনতো? সংসারে মেয়ে মানুষের কথার আবার দাম আছে নাকি? বিশেষ করে সেই মেয়ে মানুষ যে কিনা মেয়ের জন্ম দেয়,
শুধু ভগবানের কাছে এক মনে বিচার চেয়েছিলাম। আজ সেই বিচারের দিন, মা। আপনি খুনি। ওইটুকু একটা নিষ্পাপ শিশুকে জন্মের সঙ্গে সঙ্গে ওই রকম নিষ্ঠুরভাবে হাঁড়িতে ভরে মাটির মধ্যে পুঁতে দিতে আপনার হাত কাঁপল না? আপনি নিজেও তো একজন মেয়ে মানুষ। মেয়েরাই যে মেয়েদের সবচেয়ে বড় শত্রু হয়, এটা আপনার মতো মেয়ে মানুষটাই যুগে যুগে বারবার প্রমাণ করে এসেছে। ওই দেখুন, দেখুন না আপনার পাপের ফল আজ কোন রূপ ধরে আপনার নিজের ঘরেই ঢুকে এসেছে। বুড়ির মুখে আর কথা সরছিল না। শান্ত নিরীহ বড় বৌমা যে কখনো তার সামনে গলা তুলে কথা বলেনি, তার থেকে এরকম আক্রমণ সে কখনোই আশা করেনি। হ্যাঁ, পাপ সে করেছে, কিন্তু সে ভেবেছিল কেউ কখনো জানতে পারবে না। তার চেয়ে বড় লালসা ছিল তার পরিবারে কেবল ছেলে জন্ম নেবে, আর সেই ছেলে তার বংশে বাতি দেবে। ভাবতে ভাবতেই তার নজরে এলো এতক্ষণ ধরে যে গোঁগো আওয়াজটা হচ্ছিল সেটা প্রায় বন্ধ হয়ে গেছে। তার সামনে হাঁড়ির মধ্যে মাথা ঢোকানো মানুষটা একদম নেতিয়ে পড়েছে। তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। ছোট খোকা, ছোট খোকা বলে সে হাহাকার করে দৌড়ে গেল। কিন্তু তার ছোট খোকা জীবনের একদম শেষের কিছু নিঃশ্বাস নিচ্ছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। এখনো সময় আছে, স্বীকার করুন, স্বীকার করুন মা, স্বীকার করুন। নিজের পাপ নিজের মুখে স্বীকার করুন। সব স্বীকার করছি, আমি সব স্বীকার করছি। আমি এই পাপটা করেছি, আমি করেছি। এরও এখানে এসেছে শুধুমাত্র আমারই পাপের জন্য। এবার আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও, কেউ আমার ছেলে। খট করে একটা আওয়াজ হলো। সবাই বিস্ফারিত চোখে দেখল হাঁড়িটা রমেনের মাথা থেকে খুলে বেরিয়ে এলো, আর গড়াতে গড়াতে সোজা চলে এলো বুড়ির দিকে। শিকার মনে পড়ল এবার সেই হিঁড়োর মুখে শিকার তুলে দিতে হবে। কাজরিমা বলেছিল না হলে তাদের কারোর নিস্তার নেই, আর হিঁড়ো নিজে কাউকে স্বীকার করে না। সে আর দেরি করল না, মৃতপ্রায় রমেনের পাশ থেকে হাঁড়িটা তুলে নিয়ে সোজা তার শাশুড়ির মাথায় বসিয়ে দিল উল্টো করে। একটা তীব্র চিৎকার ভেসে এলো তার শাশুড়ির গলা থেকে। তার মাথাটা হাঁড়ির মধ্যে পুরো ঠোকানো রয়েছে, কিন্তু ভিতরে কি ভয়ানক এক দৃশ্য নজরে পড়ছে তার। তার মুখের ঠিক সামনে একটা সদ্যজাত বাচ্চার মুখ খিলখিল খিলখিল করে হাসছে। দাঁত গজায়নি, ফোকলা মুখে হাসতে হাসতে বাচ্চাটার হাসিটা ধীরে ধীরে ভয়ানক আকার ধারণ করল। নরম কচি মুখেই একটা শয়তানি হাসি হাসতে হাসতে বাচ্চাটা বিভৎস ঘর ঘরে বুড়োটে আওয়াজে বলে উঠল, হিরো হিরো। বলেই সে কামড়ে ধরল বুড়ির নাকটা। দন্তহীন মারি দিয়েই কামড়ে ছিঁড়ে নিল একদম। আর বুড়ির ছোঁয়া লাগতেই বাচ্চাটার রূপ পরিবর্তন হলো। কচি মুখের জায়গায় গজিয়ে উঠল সাক্ষাৎ শয়তানের মুখ। টকটকে লাল দুটো চোখ, সারা মুখ যেন পোকায় কুড়ে কুড়ে খেয়েছে। নাকের কানের ফুটো থেকে বেরিয়ে আসছে অজস্র পোকা, আর সেই পোকাগুলো ছড়িয়ে পড়ছে বুড়ির সারা মুখে। ঠিক সেই রকম যেই রকম ছোট বাচ্চাটার শরীরে মাটির নিচে অজস্র পোকা ছেকে ধরেছিল। কয়েক মাস পরের কথা।
রেখা ঘরের ভিতরেই খাবার নিয়ে এসেছিল তার শাশুড়ি মায়ের জন্য। আপাদমস্তক কম্বল চাপা দেওয়া। কম্বল সরাতেই বুড়ির শীর্ণ মুখটা দেখা গেল, দগদগে ঘা নাকের জায়গাটায়, যে ঘা আজ অবধি শুকোয়নি। পোকারা ডিম পেড়েছে সেখানে। বুড়ি কোনো মতে বলল, আমার কি মরণ হবে না গো বৌমা? আর আর কতদিন এইভাবে পড়ে থাকবো? তোমার সাথে অনেক অন্যায় করেছি আমি। নিজের হাতে গলা টিপে আমাকে শেষ করে দিচ্ছ না কেন? কেন এইভাবে আমাকে বাঁচিয়ে রেখেছ? পারছি না আমি, পারছি না। এই শত্রুকে নিয়ে পড়ে থাকতে আমি আর পারছি না। রেখা আঁচল দিয়ে চোখের জল মুছল। তারপরে একটু একটু করে বুড়িকে খাইয়ে দিয়ে বেরিয়ে গেল। আর সে বেরিয়ে যেতেই আস্তে আস্তে করে চোখ খুলল। কম্বলের ভিতরে বুড়ির ঘাড়ের সঙ্গে লেগে থাকা অপর মাথাটা। হ্যাঁ, মানুষের যেখানে মাথা থাকে ঠিক সেইখানেই বুড়ির ঘাড় থেকে আর একটা মাথা গজিয়েছে। কিন্তু সেই মাথাটা বীভৎস দেখতে, সাক্ষাৎ শয়তানের প্রতিরূপ। মুখের গড়নটা অনেকটা বুড়ির মুখের মতোই, কিন্তু দেখলে মনে হবে যেন নরকের অন্ধকার থেকে উঠে এসেছে এই শয়তান। এমনিতেই মাথাটা সবসময় ঘুমিয়ে থাকে, কিন্তু আবার কোথাও হেঁদোর জাগার সময় হলে এও জেগে উঠবে। আবার বোধহয় সময় হলো আজ। চোখ খুলেই মাথাটা মুখ থেকে একটা বড় লম্বা জিভ বের করে খলখল করে রক্ত জল করা হাসি হেসে বলে উঠল বীভৎস ঘরে গলায়, হিরো হিরো। শুনলেন গ্রাম বাংলার ভূতভূতম সিরিজের প্রথম নিবেদন হিরো। কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজকের গল্প পাঠে ছিল আলাপন, শিখার চরিত্রে তানিশা, রেখা ও কাজরির চরিত্রে ঋতুপর্ণা, মালতীর চরিত্রে অস্মিতা, হিরোর চরিত্রে নীল, রমেনের চরিত্রে সৌরভ, গল্পের সূত্রধর ও বুড়ির চরিত্রে আমি বর্ণালী, সাউন্ড ডিজাইনে অভ্র, প্রচ্ছদ ডিজাইনে শুভদীপ, সমগ্র পরিচালনায় কুন্তল ভট্টাচার্য। আগামী সপ্তাহে থাকছে নতুন গল্প, আর আগামী মাসের শেষ শুক্রবার আপনাদের জন্য থাকছে ভূতভূতম সিরিজের আরও একটি গল্প। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।